যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করেছে, মানে তাদের সর্বোচ্চ ক্ষতি করেছে, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। কাজেই ইরানের স্পিকার বলছেন লাল রেখা অতিক্রম করে গেছে যুক্তরাষ্ট্র এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। রোববার ভোরে তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তৃতা দিয়ে কথা জানিয়েছেন এবং তিনি এটাও নিশ্চিত করেছেন যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেখানো পথ ধরেই চলবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর প্রেসিডেন্ট ট্রাম্প পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষকে হত্যা করা হয়েছে বলে ঘোষণা দিলেও যুদ্ধ যে তিনি এখনো জিতে যেতে পারেন নাই, আর ইরানের বিরুদ্ধে যুদ্ধ জয় যে সহজ হবে না সেটা এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা। 1979 সালে ইসলামী বিপ্লবের পর, ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ইরানে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট পদের ওপর এই একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ সৃষ্টি করা হয়। ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে এই আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পেয়েছিলেন। তার হাতেই সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড এদের সর্বোচ্চ নিয়ন্ত্রণ যেমন, তেমনি তিনি আভ্যন্তরীণ নীতি এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে ইরানের ক্ষেত্রে বিষয়টা আমেরিকার যে কপি বুক রেজিম চেঞ্জ অপারেশন তার মতো হয়ে উঠতে পারেনি বা পারবে না। মানে একজন শাসকের পতন ঘটিয়ে দেওয়া মাত্র আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে কিংবা আমেরিকা এরপর তার ইচ্ছা মতো করে ইরান রাষ্ট্রটিকে সাজিয়ে নেবে, বিষয়টা এতটা সহজ হবে না। কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হলেও এই যে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানে, সেই শাসন ব্যবস্থায় বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন জন নেতৃত্ব দান করে থাকেন এবং 88 জন আলেমের একটা পরিষদ ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে কে বসবেন সেটা নির্ধারণ করেন। কাজেই ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর যেমন ইরানের রাজপথে আহাজারি করছেন সাধারণ মানুষ, কিংবা যেই সংবাদ পাঠক খবর পড়ছিলেন তার নিহত হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে জানাচ্ছিলেন, তিনি পর্দাতেই স্ক্রিনে কান্নায় ভেঙে পড়ছেন, ঠিক তেমনিভাবে ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা, সরকার, সেটি চলছে এবং সেটি চলবার জন্যে বিভিন্ন ক্ষমতার কেন্দ্র বা ভরকেন্দ্র ইরানের এই শাসন ব্যবস্থায় রয়েছে। ইরান সাথে সাথে ঘোষণা দিয়ে এটাও বলেছিল যে ইরান এই ঘটনার সর্বোচ্চ প্রতিশোধ নিয়ে ছাড়বে এবং ইরান বিভিন্ন দেশে আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা করবে এবং ইরান যে যুদ্ধ থেকে কিছুমাত্র সরে দাঁড়ায়নি তার প্রমাণ পুরো মধ্যপ্রাচ্য জুড়েই পাওয়া যাচ্ছে। দুবাই, দোহা, তেল আবিবে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প 17 জানুয়ারি এক সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে খামেনির মৃত্যুর মাধ্যমে, খামেনিকে সরিয়ে দেওয়ার মাধ্যমে ইরানে এই যে রেজিম চলছে, যে শাসন ব্যবস্থা চলছে, তার অপসারণ হবে ইতিহাসের সবচেয়ে ভালো ঘটনা। কিন্তু নিশ্চয়ই এতক্ষণে প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পেরেছেন যে ইরানের খামেনিকে সরিয়ে দেওয়ার মাধ্যমে রেজিম চেঞ্জ বা ইসলামী শাসন ব্যবস্থা যে ইরানে চলছে তার অবসান ঘটানো যায় না। কারণ ইরানে 1989 সাল থেকে এই শাসন ব্যবস্থার অধীনে সেভাবে কোনো রাজনৈতিক দলও গড়ে ওঠেনি যে কিনা একটা বিকল্প ব্যবস্থা দিতে পারবে ইরানে এখন শাসন ক্ষমতা গ্রহণে। ডিসেম্বর মাসে যখন অর্থনৈতিক সংকটের জেরে ইরান জুড়ে, তেহরানে বিশেষভাবে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তখনও বিক্ষোভকারীদের একটি অংশ আমেরিকার সাহায্য প্রার্থনা করছিলেন। এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলছে শেষ কাজটুকু আপনাদেরকেই করতে হবে, ইরানের জনগণকেই এখন এই শাসনের অবসান করতে হবে। তাদের যা সাহায্য করার তারা তা সাহায্য করে দিয়েছেন, তারা খামেনির পতন ঘটিয়ে দিয়েছেন। ইরান যে তার উপর যে কোনো হামলার প্রতিশোধ হিসেবে
পৃথিবী জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে, এটা কিন্তু 2025-এর জুনে যখন আরেক দফা ইসরায়েল হামলা চালিয়েছিল ইরানে পারমাণবিক কেন্দ্রগুলোর ওপর, আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ভয়াবহ হামলা তখন চালায় যে 30 কেজি ওজনের বোমা ফেলেছিল ইরানের বিভিন্ন পারমাণবিক কেন্দ্রে এবং বলেছিল যে এক অপূর্ব, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন এক অপূর্ব হামলা চালানো হয়েছে যার মাধ্যমে ইরানের সকল পারমাণবিক কেন্দ্র তারা ধ্বংস করে দিতে পেরেছেন। ওই হামলা চালানোর পরপরই কিন্তু ইরান শুরু করেছিল কাতারে বা বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যের যেসব জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেখানে হামলা পরিচালনা করা, এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্র যে আর ওই হামলায় জড়ায়নি এবং ইসরায়েলকেও সরিয়ে এনেছিল, তার মধ্যে একটা কারণ ছিল তারা টের পেয়েছিল তাদের ওই 30 কেজি বোমা ফেলার পরেও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর তারা কোনো বড় ধরনের ক্ষতি সাধন করতে পারেনি। তারপর তারা টের পেয়েছিল যে ইরান যে ওই যে বলছে বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে এখন হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাপকভাবে ব্যতিব্যস্ত করে তুলবে এবং পুরো মধ্যপ্রাচ্যকে একরকমের অশান্ত এবং অস্থিতিশীল করে তুলবে, ইরান সে বিষয়টাকে গুরুত্বের সঙ্গেই বলেছে, এটা নিয়ে তারা সিরিয়াস, এটা কোনো হালকা হুমকি নয়। সেই হামলা তারা শুরু করেছিল পরিচালনা করা, এবং তার চেয়েও বড় যে হুমকিটা তখন ইরান দিয়েছিল, ইরান বলেছিল তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগরের প্রবেশপথ এবং বিশ্বের 20% জ্বালানি পরিবহন হতে এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আসা যাওয়ার প্রয়োজন হয়। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা এ দফায় এখনো ইরান না দিলেও ইরান রেভলিউশনারি গার্ডের কাছ থেকে হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করার জন্য সময়সূচি নির্ধারিত যেসব জাহাজের, সেসব জাহাজগুলো বিভিন্ন বার্তা পাচ্ছে এবং সারা পৃথিবীতে এই উদ্বেগ এবং এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে বিশ্ব এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে, এবং এই হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, বিশ্ব একটা দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এবং অর্থনৈতিক সংকটের দিকে ধাবিত হতে যাচ্ছে। ইরানের স্পিকার মোহাম্মদ বাকের কালিফা বলেছেন যে যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করেছে, মানে তাদের সর্বোচ্চ ক্ষতি করেছে, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। কাজেই ইরানের স্পিকার বলছেন লাল রেখা অতিক্রম করে গেছে যুক্তরাষ্ট্র এবং এর জন্যে তাদের চড়া মূল্য দিতে হবে। রোববার ভোরে তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তৃতা দিয়ে কথা জানিয়েছেন এবং তিনি এটাও নিশ্চিত করেছেন যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেখানো পথ ধরেই চলবে। এরই মধ্যে কিন্তু 3 সদস্যের একটা সাময়িক নেতৃত্ব ঘোষণা করা হয়েছে ইরানে, মানে এটা তো একটা শাসন ব্যবস্থা, একজন ব্যক্তির মৃত্যুর মাধ্যমে সেই শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে দেওয়া সম্ভব যে নয়, সেটা ইরান কিন্তু সাথে সাথে তাদের এত বড় ক্ষতির সাথে সাথে যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং ক্রমাগতভাবে বিভিন্ন অভিযান, সামরিক অভিযান অব্যাহত রেখেছে, তাতে একরকমের সুস্পষ্ট হয়ে উঠেছে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর যে 3 সদস্যের কমিটি অস্থায়ীভাবে দেশ পরিচালনার জন্য গঠন করে দেওয়া হয়েছে, তাতে দেশটির প্রেসিডেন্ট আছেন, বিচার বিভাগের প্রধান আছেন এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনজীবীও আছেন। এবং ইরান যে দুবাই, দোহা, তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ ঘটাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিস্ফোরণের বেশ কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। কাতারের দোহার বাসিন্দারা বলেছেন যে ওই শহরে কমপক্ষে রোববারই 11টি বিস্ফোরণ ঘটেছে। এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বলেছিল ইরানের হামলায় দেশটিতে আহতের ঘটনা ঘটেই চলেছে। হামলা শুরুর পর থেকে আহত মানুষের সংখ্যা কাতারের সরকারি হিসেবে 16 জনে দাঁড়িয়েছে এবং দেশটির বিভিন্ন এলাকায়, কাতারের বিভিন্ন এলাকায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের বিভিন্ন স্থানে রোববার সকাল 6টার পর থেকে বারবার বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে এবং তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে এবং ইসরায়েলে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। যেমনটা অনেকেই সন্দেহ করেন যে পশ্চিমা মিডিয়াগুলো
মিডিয়াগুলোর খবরে অনেক ক্ষেত্রেই এসব ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ, পূর্ণ চিত্র যুদ্ধ চলাকালীন অবস্থায় বেরিয়ে আসে না। ইরান শুধুমাত্র যে দুবাই, দোহা, তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে তাই নয়, তারা 27টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তারা 6ষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে। এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা যে বলছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড মানে ইরানের বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে যে তারা ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই অভিযানে 27টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেলনভ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ইরানি বাহিনী পর্যায়ক্রমে অনুশোচনামূলক চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে। তার মানে ইরানের সামরিক বাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী, ইরানের সরকার স্পষ্টত বলছে তারা খামেনি হত্যার এবং তাদের ওপর এই যে ইসরায়েলি মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা শুরু হয়েছে এর সম্পূর্ণ প্রতিশোধ নিয়ে তবে ছাড়বে। এবং এই প্রতিশোধে তারা যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে, যেসব দেশে মার্কিন মিত্র আছে, কাউকে ছাড়বে না, এই বিষয়টি তারা পরিষ্কার করে দিয়েছে। এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিমানবন্দরগুলোয় শুধু যে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, যাত্রী চলাচল বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার বিমান যাত্রী আটকা পড়েছেন অনির্দিষ্ট সময়ের জন্য একটা অনিরাপদ পরিবেশে, তাই নয়, বিভিন্ন বিমানবন্দরে ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলায় 1 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন বলে এরই মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স পোস্টে একটা বিবৃতিতে জানিয়েছে এবং CNN সে খবর দিচ্ছে বলে দেখতে পাচ্ছি। কিন্তু ইরানে হামলার মূল যে লক্ষ্য বলে ট্রাম্প প্রশাসন বা প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছিলেন যে ইরানের রেজিম পরিবর্তন, শাসন ব্যবস্থার পরিবর্তন, সত্যিই কি ট্রাম্প প্রশাসন সেটা ঘটাতে পারবেন? এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে যুদ্ধাবস্থায় যখন ইরানকে নিয়ে যাওয়া হয়েছে তখন ইরানের মানবাধিকার, নারী অধিকার সংগঠনগুলো যারা ইরানের ইসলামী শাসন ব্যবস্থায় তাদের অধিকার ক্ষুণ্ণের প্রতিবাদে নানা সময় বড় ধরনের বিক্ষোভে নেমে এসেছেন, তারা কি এখন সেই আন্দোলনে নেমে আসবেন এবং সরকার পতন ঘটাতে পারবেন? এটা কি তার উপযুক্ত সময় হয়ে উঠবে? কিংবা অর্থনৈতিক সংকটের জেরে যে আন্দোলন গড়ে উঠেছিল ডিসেম্বরে, এখন মার্কিন হামলা, ইসরায়েলি হামলায় ইরান সরকার যখন পর্যুদস্ত, ইরানের অর্থনৈতিক অবস্থা যখন আরো খারাপ, তখন কি ইরানের নাগরিকরা সত্যি রাস্তায় নেমে এসে তাদের সরকার পতন ঘটাবেন? এতটা সহজ হবে? নাকি হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে, সারা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠলে এবং এই যুদ্ধ দীর্ঘায়িত হলে, মধ্যপ্রাচ্যে একটা লম্বা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্ববাসীকে নিয়ে যাওয়ার ফলে সারা পৃথিবী একটা বড়